নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো দেখলে তো একটা বেলফুল ফুটেছে গাছে, এদিকে লিলি ফুল ফুটেছে। গাছগুলোকে আর আগের মতো যত্ন করতে পারি না, কিন্তু কোনো এক সময় যত্ন করতাম বলে এখনও কিন্তু ওরা উপহার দিয়ে যাচ্ছে। তো এদিকে সকালবেলা নিয়ে নিচ্ছি মুড়ি আর চা। আজকের অনেকটাই দেরি করে উঠেছি, প্রায় 9টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। উৎসার এক্সাম শেষ, আজ যেহেতু রবিবার, গৌতমের অফিস ছুটি, তার জন্যে জমিয়ে ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে না আর ইচ্ছা করছে না ব্রেকফাস্ট কিছু বানাবার। তো গৌতম বলে ছেড়ে দাও, কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসি। আর কেনা খাবারও খেতে ইচ্ছা করছে না, সাংঘাতিক একটা গরম পড়ে গেছে। তার জন্যে মুড়ি আর চা দিয়ে ব্রেকফাস্ট করলাম। তাপ বাড়ার আগে গৌতম সকাল সকাল কি বাজারটা করে এনেছে। আর রবিবার মাংস ছাড়া কি হয় বলো? আর এই লেগ পিস দেখে সেই ছোটোবেলার গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, যেটা তোমাদের শুনিয়েছিলাম। মুরগির তো 2টো পাই হয় বলো, কিন্তু আমরা যে ছিলাম 3 ভাই বোন, সুতরাং 3জনকে তো একসাথে লেগ পিস দেওয়া যেত না। ভাই যেহেতু ছোটো ছিল, ভাইকে প্রতি সপ্তাহে মা লেগ পিস দিত, আর আমাকে আর বোনকে অল্টার করে দিত। এই সপ্তাহে আমি খেলে ওই সপ্তাহে বোন খেত। তো গৌতম এখানে রান্নার জোগাড় করে নিয়েছে। রবিবার ছুটির দিন, রান্নাঘরের সামনেও আমাকে আসতে দেবে না গৌতম। তো মাংস রান্না করবে, একদম সব কিছু জোগাড় টোগাড় করে রান্না আপাতত বসিয়ে দিয়েছে। একটা কাজ নিয়ে এক জায়গায় দুজনে মারপিট করে লাভ নেই, তাই আমি জামা কাপড় কাচতে চলে আসলাম। ঝটপট কেচে দিলে যা রোদের তাপ আছে শুকিয়ে যাবে। जब से तुम्हारी नाम की मिसरी होठ समाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है, रोज रोज आँखों तले। কী ভাবছো হঠাৎ কেন সুপর্ণাদি গান গাইছে? গানটা না অলরেডি সাউন্ড সিস্টেমে চলছে। রবিবার মানে তো গান চলে আমার বাড়িতে। গৌতম এই পুরোনো গানগুলো শুনতে ভীষণ ভালোবাসে। আমি একটু সুর মেলাচ্ছিলাম। এমনি তো গানের জন্যে তো সাউন্ড মিউট করতে হবে, কারণ কপিরাইট চলে আসবে। আর গৌতমকে সকালবেলা বলেছিলাম একটু শাক নিয়ে আসো, অনেকদিন শাক খাইনি। আমার কথা শোনা মাত্রই বাবু বাজার থেকে নিয়ে আসলো 3 আঁটি শাক, 2 আঁটি নটি শাক, 1 আঁটি পাট শাক। তো পাট শাকের কথা আমি বলেই দিয়েছিলাম। পাট শাকটা অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল। এই নতুন নতুন পাট শাকটা উঠলে না খেতে বেশ ভালো লাগে। এর থেকে বড় হয়ে গেলে আর পাতায় সেই টেস্ট পাওয়া যায় না। তো ভেবেছিলাম জানো তো, পাট শাকটা রেখে দিই, নটি শাকটা রান্না করবো আর পাট শাকটা বড়া করে খাবো। কিন্তু সেই সৌভাগ্য হলো না। এই গৌতমবাবু এমন একটা মানুষ, ঠকে ঠকে মানুষ শেখে, ঠকে ঠকে শেখে না। এর কোনো ভূক্ষেপই নেই। বাজারে যায়, প্রত্যেকবারই ঠকে আসে এবং আজীবন ঠকে যাবে। কেউ ওকে আটকাতে পারবে না। শাকটা যেমন দিয়েছে, মানুষ তো দেখে যে পাতা টাতা কী কেমন কী আছে, না ওইভাবেই নিয়ে চলে এসেছে। তো নটি শাকগুলো রেখে দিয়ে যথারীতি পাট শাকটাই বেছে নিচ্ছি। পাট শাকটাই আজকে রান্না করে নেব, নাহলে কালকের আর এই পাতায় কিছু থাকবে না, সব পাতাই হলুদ হয়ে যাবে। তো পাট শাক আমার বাছা হয়ে গেছে। এই ডালপালাগুলো এখন একটু ফেলে দিয়ে জায়গাটা গুছিয়ে নিই। আর এদিকে গৌতমের মাংস কষানোও হয়ে গেছে। কি সুন্দর রং এসেছে মাংসে। স্নান টান করে তোমাদের সামনে চলে আসলাম। আর সাউন্ড সিস্টেমে গৌতম এত সুন্দর সুন্দর গান চালিয়েছে না, যদি কপিরাইট খাওয়ার ভয় না থাকতো তাহলে তোমাদের সাথেও শেয়ার করতাম। মেয়ে থাকলে মামে জমিয়ে নাচ করতাম, মেয়ে নেই যেহেতু, তাই নাচ করতে পারলাম না, গানটাই শুনছি। গৌতম তো নাচ করতে করতেই হয়তো রান্না করছে। এসব গান শুনতে ভীষণ ভালোবাসে। সকালে করেছিলাম একটু হেনা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হেনা বেশিক্ষণ রাখলে না আমার ঠান্ডা লেগে যায়, তাই তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। অনেক দিন পর হেনা করলাম। চুল স্কিন এখন কোনো কিছুরই যত্ন করতে পারি না। আর হঠাৎ করে মাথায় না ভীষণ হারে সামনের চুলগুলো পেকে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। তো ডাক্তার বললো নাকি এটা মেডিসিনের জন্য এটা হচ্ছে, যেহেতু তো কড়া কড়া মেডিসিন 1 বছর ধরে আমার চলেছে, তার মধ্যে এখনও মেডিসিন চলে যাচ্ছে, সেই সব কারণেই আমার এটা প্রবলেম হচ্ছে। সে যাই হোক, চুল পেকে যাক, স্কিন কুচকে যাক, টাক হয়ে যায়, কিন্তু যেন সুস্থ থাকতে পারি, যে কটা দিন বেঁচে আছি সেটুকু হলে আর আর অন্য কিছু আমি সত্যিই চাই না। এখন বর্তমান যা আমার অবস্থা, একটু সুস্থ থাকতে চাই। আর দেখো, আমি তোমাদের যে দেখালাম যে সেরম হেয়ার লস হচ্ছে, একদম চুল আঁচড়াতেই ইচ্ছা করে না। ভেবেছিলাম আজকে একটু পাট পাতার বড়া খাবো। চালের গুঁড়ো, বেসন সব রেডি করে নিয়েছিলাম, কয়েকটা পাতা বেছে আলাদা করেও রেখেছিলাম, কিন্তু গৌতম কোনো মতেই রাজি হলো না। বলল যদি পাট পাতার বড়া খাও সব কিছু ছুঁড়ে আমি বাইরে ফেলে দেবো। পাট শাক ভাজা খেলে খাও, কিন্তু কোনো বড়া ঠড়া খাওয়া চলবে না, তোমার শরীরের পক্ষে এগুলো খুবই খারাপ। তো অগত্যা একা থাকলে খেয়ে নিতাম, কিন্তু যেহেতু গৌতম আছে অগত্যা আমাকে মানতে হলো, কিছু করার নেই। পাট শাকটা আমার ভীষণ ভালো লাগে, ভাজা হোক। আর আমার শাশুড়ি মা না পাট পাতা দিয়ে একটা ডাল করতো, সেটা আর এখন খাওয়া হয় না। সেই পাট পাতার ডাল, কড়াইয়ের ডালের সাথে পাট পাতা, ওটাও খেতে খুব অসাধারণ লাগতো। তো এখন আর একা খাই, গৌতম অর্ধেক দিন ক্যান্টিনে খায়, মেয়ে তো অর্ধেক জিনিসই খেতে পছন্দ করে না, একার জন্য আর ইচ্ছা করে না এইসব বানিয়ে খেতে।
পাট শাকটা গৌতমই করে নিত, কিন্তু ওর বিজনেসের কিছু কাজ বাকি ছিল বলে আমি বললাম তুমি সেটা গিয়ে সামলাও, আমি ঠাকুর দিয়ে পাট পাতাটা ভেজে নিচ্ছি। তো যথারীতি ঠাকুর দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে আসলাম। এই গৌতম তো মাংস রান্না করে দিয়েই কাজটা করতে গেছে। রবিবারও বেচারার ছুটি নেই, সংসার, বউ, বিজনেস সব নিয়ে নাজেহাল। আমি পাট শাকটা ভাজা করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো, তোমাদের যেটা বললাম, তোমাদের গৌতম দা যথারীতি একদিকটা সামলে আবার আরেক দিকটা চলে এসেছে। বেচারা সত্যি ও বলেই পারে, আমি হলে তো হাঁপিয়ে পড়তাম। নীরবতা, ধৈর্য, সরলতা, ছেলেদের মধ্যে এই গুণগুলো খুবই কম দেখা যায়, কিন্তু গৌতমের মধ্যে এই গুণগুলো পুরো বর্তমান। আর আমি একটা মেয়ে হয়ে আমার মধ্যে এই গুণগুলো একদমই নেই। আমি যেরাম জিদি, সেরাম উগ্র, সেরাম অধৈর্য। আমার মধ্যে ধৈর্য বলে কোনো জিনিস নেই। চট জলদি যেটা করব হঠকারিতায় করব, এই ধরনের এই হঠকারিতার জন্যে বারবার জীবনে কিন্তু ঠকতে হয়েছে, কিন্তু সেখান থেকে আমি কোনো শিক্ষা লাভ করিনি। কিন্তু গৌতম প্রত্যেকটা ঘটনা থেকে নিজে কিন্তু শিক্ষা লাভ করে এবং নিজেকে পাল্টাতে পারে এবং পরিবর্তন করে নেয় তার সাথে সাথে। তো এর মধ্যে বেল বাজলো, দুটো পার্সেল দিয়ে গেল। দুটো শার্ট অর্ডার করেছিলাম, 3টেখানা অর্ডার করেছিলাম, অলরেডি দুটো চলে এসেছে। আর এদিকে আমি রান্না করে শাক ভাজাটা করে, রান্না বলে ভুল হবে, কারণ রান্না তো গৌতমই করেছে, মাংসের তরকারিটা, আর ভাত আর শাক ভাজাটা আমি করেছি, মানে দুজনে মিলেমিশে করেছি। আমি রান্নাঘরটা একদম ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্নার পর এটা করে থাকি, না হলে না পুরো তেল চিটটা হয়ে যায়, পুরো গ্যাস ট্যাস, তারপরে ওই টাইলসের ওপর থেকে নিচের মার্বেলটা থেকে আমি সব কিছুই একদম সাবান দিয়ে ভালো করে ধুয়ে, ইভেন আমি বেসিনটাকেও ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখি। এটা আমার নিত্যদিনের কাজ। সকালবেলা ঠিকমতো ব্রেকফাস্ট করা হয়নি, সুতরাং ভীষণ জোর খিদে পেয়েছে। তো এদিকে শাক ভাজা, স্যালাড আর মাংস নিয়ে আমি বসে পড়েছি। আর গৌতম অলরেডি খেতে শুরু করে দিয়েছে। ও তো সারাদিন এত কাজ করছে, ওর খিদেটা আমার থেকে বেশিই পেয়েছে। খেয়ে উঠে এটো হাত ধুতে না ধুতেই কলিং বেল বেজে উঠলো। তো বললাম যেহেতু 3খানা শার্ট অর্ডার দিয়েছিলাম, দুটো তো আগে এসেছে, এইটা লাস্ট। এই শার্টটা একটু অন্য ধরনের, সব পরে খুলে তোমাদের দেখাবো। দুপুরবেলা আর ঘুম হয়নি, সাংঘাতিক গরম পড়েছে, তার উপর করেছি মাথায় শ্যাম্পু। আরও যেন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে চুল কেটে ফেলে দিয়ে এরম লাগছে, এত ঘাম হচ্ছে। টিভি দেখছিলাম, তাও বোর লাগছে, টিভিটা বন্ধ করেছি। গৌতম তো দিকে কাজ করছে। আর সকাল থেকে তো তোমরা তো হয়তো উৎসাকে দেখতে পাওনি, তোমরা ভাবছো হয়তো দিদার বাড়িতে গেছে। দিদার বাড়িতে না, ওর মাম্পার বাড়িতে গেছে, মানে আমার বোনের বাড়িতে, ভুটুদের বাড়িতে। ভুটুকে তো তোমরা সবাই চিনবে। তো আমার বোনের বাড়ি খড়দা। তো প্রতি বছর মানে শীতকালে একবার বোনের বাড়িতে যাওয়া হয়। এবার তো সেটাও যাওয়া হয়নি, যেহেতু আমি ভেলোরে ট্রিটমেন্টের ব্যাপারে এতটাই ব্যস্ত ছিলাম। তো পরীক্ষা শেষ হতে ওর দিদা, মানে আমার মা, ওকে নিয়ে গেছে। বাবা ছেড়ে দিয়ে এসেছে গাড়ি করে ওদের, আবার বাবাকে নিয়ে আসবে। তো যথারীতি উৎসাকে ছাড়ার আমার মানে যেতে দেওয়ার ইচ্ছাই ছিল না, কারণ একটাই, এখন আমি একটা এমন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, তো আমার উৎসাহ ছাড়া আমি মানে উৎসাহ না, কেউ না থাকলে আমি থাকতে পারছি না। একা থাকাটা আমার পক্ষে খুব ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। একা থাকলে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে। তো গৌতমের জন্য উৎসাকে যেতেও বারণ করছিল, তখন আমি বললাম যে না, মেয়েকে আটকিও না। দেখো, বাচ্চা মানুষ, একে তো আমার জন্য বেচারা এই বয়সে অনেক রকম স্যাক্রিফাইস করছে, তার মধ্যে এই যে স্কুল খুলে গেলে টানা 2 বছর আবার সেই পড়াশোনার মধ্যে ঢুকে পড়বে, মেয়েটা কোথাও বেরোতে পারবে না। তাই বললাম যাক, ঘুরে আসি। ওর বাবা বলছে ও গেলে তোমার সমস্যা হবে। হ্যাঁ, আমার তো সমস্যা সারা জীবনই লেগে আছে। তো তা বলে তার মেয়েটাকে আমি এভাবে আটকে রাখতে পারি না। তো যাই হোক, মেয়ে তো গেল, ঘুরে আসলে একটুখানি ওরও মনটা ভালো লাগবে, বিশেষ করে ভুটুর সাথে দেখা হলে। আর ছোটো থেকে ওর মাসি, দিদা, দাদু এর সাথে উৎসাহ বেশি ক্লোজ, যেহেতু আমি প্রায় অসুস্থ থাকি। ছোটোবেলায় দিদার বাড়িতে ও যেহেতু বেশি সময়টা কাটিয়েছে বা বড় হয়েছে, তো দিদা, মামা, মাসি ওর কাছে বেশি ইম্পর্টেন্স। তার এখন বর্তমানে উৎসার সাথে আমার এমন একটা সম্পর্ক হয়েছে, মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয়ে যায়, কথাটা একদম বাস্তবায়িত হয়েছে। সুতরাং আমি উৎসাকে ছাড়া সত্যি এখন সময় কাটাতে পারি না, মনে হয় যেন কী নেই। হ্যাঁ, গৌতমও আমার খুব মানে কাছের মানুষ, ও খুব ভালো বন্ধু আমার। মানে উৎসাহ আর গৌতম থাকলে আমার আর আদার্স কোনো বন্ধু লাগে না আমার লাইফে। এবং গৌতম তো এতই কাজের চাপ, ও আমাকে সেভাবে টাইম দিতে পারে না। উৎসাহ থাকলে উৎসাহ আমাকে অনেকটা টাইম দিতে পারে। তো যাই হোক, এই কটা দিন মেঘ ছাড়া আমার একটু কষ্টের দিন কাটবে। একা একা সারাটা দিন যে কীভাবে কাটবে জানি না। যা তো আজকের থেকেই যে কেমন লাগছে, কালকেও চলে গেছে। মেয়ে ফোন করছে বারবার, আমিও মেয়েকে ফোন করছি। এইভাবে তো থাকতে হবে। ওকে আবার, ও যদি জানতে পারে যে আমি কষ্টে আছি, তাহলে ও আবার ওইখানে কষ্ট পাবে। তো চলো দেখি, একটু হাত মুখ ধুয়ে আসি, ভীষণ গরম লাগছে। দুপুরে তো আর ঘুমায়নি, সেটা তো তোমরাই জানো। আর বিকালবেলা গৌতম গিয়ে এখানে মুড়ি মাখা এনেছে। মুড়িটা বেশ ভালো করে ভেলপুরির মতো মাখা ছিল, কিন্তু অনেক দূর থেকে এনেছে যেহেতু মুড়িটা একদম নেতিয়ে গেছে। আর এদিকে নিয়ে এসেছে পাপড়ি চাট।
পাপড়ি চাট দেখে আমার মেয়ের কথা ভীষণ মনে পড়ছে। মেয়ে পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসে। আর অনেক দিন পরই গৌতম পাপড়ি চাট এনেছে। আর গৌতমকে আমি একটু পাপড়ি চাট শেয়ার করতে গিয়ে ও এমন স্টাইল করে খেলো, আমি আর পাপড়ি চাট খাবো কি, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। একা একা যেন কিছুই ভালো লাগছে না, সময় যেন কাটতে চাইছে না। তাই ভাবলাম রাতের রান্নার পর্বটা সেরে নিই। তো এইখানে আমি একটু ময়দা মেখে নিচ্ছি। ময়দা, লুচি, পরোটা এগুলো আমার ঘরে খুবই কম হয়, কিন্তু আজকে গৌতম বললো মাংসের তরকারির সাথে একটু লুচি খাবে, সুতরাং একটু ময়দা মেখে নিচ্ছি। গৌতমের একটু বিজনেসের কাজের একটু প্রেশার রয়েছে, নাহলে ভেবেছিলাম বিকালবেলা একটু হেঁটে আসবো। বাইরে একটু হেঁটে আসলে বাইরে না বেশ ভালো হাওয়া চলছে, ঘরের ভিতরে একটা গুমুট গরম, যেন কিছুই ভালো লাগছে না। ময়দাটা মেখে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবো তখন গরম গরম ভেজে নেব। এর মধ্যে সজল একটা দিয়ে গেল মিষ্টির প্যাকেট। যতই ডাক্তার বারণ করুক, মিষ্টি সামনে থাকলে বাঙালি নিজেকে আটকাতে পারবে না, সে শরীরের যত ক্ষতি হোক। আমিও সেই চিন্তা করে একটা মিষ্টি খেয়ে নিলাম। তো হাতে অনেক দিন পর নেল পলিশ পরলাম, কাজ নেই তো কী করবো, নেই কাজ তো খই ভাজ। তো খুব একটা আমি নেল পলিশ পরি না, তোমরা হয়তো আমার ভিডিওতে লক্ষ্য করবে আমার হাতে নখ বড় থাকে ঠিকই, কিন্তু নেল পলিশ খুব একটা আমি পরি না। আর এই নীল কালারটা আমার হাতে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। প্রায় 8:30টার দিকে একটু ক্লাবে গেছিলাম। ক্লাবে গিয়ে হঠাৎ রাজা ঘুগনি খাওয়ার একটা ঝোঁক তুললো, প্রথমে ফুচকা তারপর ঘুগনি। তো গৌতম আর রাজা মিলে নিয়ে এসেছে ঘুগনি। আর এইভাবে খাওয়া দাওয়া করলে কেউ কখনো রোগা হয় বলো, কারো শরীর ঠিক থাকে? আর আমি তো এতই লোভী, নিজেকে সংযত করতে পারি না। এদিকে তুমি ভিডিও করছি তাই রাজা ওইটা চমক দিল। রাজা সবার জন্য বাটি বাটি করে ঘুগনি বাড়ছে, আর এদিকে আমার হাত থেকে বাটি উড়ে এইদিকে চলে এসেছে। খেয়ে বলবে হ্যাঁ কেমন কেমন, ভালো খারাপ নয়, মানে মোটামুটি, তাই তো? রাজার আজকের ঘুগনি খাওয়ার ইচ্ছা হয়েছে, এখানে কোনো জায়গায় ঘুগনি পাওয়া যায়নি। শেষে গৌতম আর রাজা বাইকে করে কোথায় গেছিলো জানি না, মনমাট ঘুগনি অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে। ও 42 বাস স্ট্যান্ড, এখান থেকে অনেকটাই দূর, সেইখান থেকে গিয়ে ঘুগনি নিয়ে এসেছে। ইচ্ছা হয়েছে, না খেলে হয়। গৌতমের মুখ থেকে মোটামুটি শোনার পর আমি ভালো করেই বুঝতে পেরেছিলাম ঘুগনি খুব একটা টেস্টি হবে না। টেস্টি হলে গৌতম কখনোই মোটামুটি বলতো না। তো খেয়েছিলাম, ওদের সবাই ভালো লেগেছিলো, কিন্তু আমার তো একদমই ভালো লাগেনি। তো ঘুগনি খেয়ে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বলেছিলাম রাতে লুচি করতে হবে, তার জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম। এসে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। গৌতম বলল তুমি বেলে বেলে দাও, আমি ঝটপট ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো যথারীতি সেইভাবে দুজনে মিলেমিশেই কাজটা করব। লুচি করতে গেলে সবথেকে বড় সমস্যা কী বলো তো, লুচি আমার ঠিকমতো গোল হতে চায় না। তা তো আজকের হঠাৎ কীভাবে জানি না, ক্যামেরাটা অন আছে বলে হয়তো লুচিগুলো ঠিকমতো একটা শেপে আসছে, নাহলে কখনও ঠিকমতো গোল হয় না। লুচি আমার এলোমেলো মানে এবড়ো খেবড়ো হয়ে যায়, রুটি ঠিক গোল হয়। আর আমি ঝটপট লুচি বেলে দিচ্ছি, গৌতম ভেজে নিচ্ছে। তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করতে হবে। কী ভাবছো তাড়াতাড়ি খেতে ঘুমাতে যাব? একদম না, এখন একটা আমার নতুন নেশায় ধরেছে, বলতে পারো নতুন প্রেমে পড়েছি। এখন হইচইয়ের প্রেমে পড়েছি। এটাও উৎসাহী আমাকে এই বদ অভ্যাসটা করেছে। যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গেছে, তার উপর স্কুল ছুটি, রাত জেগে এখন এই সিরিজগুলো দেখার নেশা হয়েছে। সাংঘাতিক নেশায় পড়ে গেছি। তো ডিনারটা করে নিই। আর আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। চলো আজকের মতো টাটা, বাই বাই।